শুভেচ্ছা স্টার নিউজ প্রাইমে, সাথে আছে আমি রোজ ইফতেখার। শুরুতেই শিরোনাম। খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে জনসমুদ্র তেহরান, 2 কোটি লোক সমাগমের আশা, শোক যাত্রায় 100 দেশের নেতা। দল ব্যক্তি নয়, জুলাই অভ্যুত্থান গণতন্ত্রকামী সব মানুষের অর্জন, ঐক্যবদ্ধভাবে দেশ এগিয়ে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। দরকার হলে আমরা একটু সময় নেব, কিন্তু যে অন্যায়কারী, যে হত্যাকারী, তার যাতে সঠিক বিচার হয়। জুলাইয়ে প্রতিটি হত্যার বিচার হবে, আইনমন্ত্রীর প্রতিশ্রুতি। দল হিসাবে আওয়ামী লীগের বিচার শিগগিরই, শাওন মাহি সহ 3 জনের বিরুদ্ধে জিডি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আলো নিভিয়ে বিএসএফ এর পুশিং চেষ্টা, টেকনাফ সীমান্তে আতঙ্কে স্থানীয়রা, সতর্ক বিজিবি। দেখছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে জনসমুদ্র তেহরানের গ্র্যান্ড মুসল্লা। প্রধান ফটক খুলে দেওয়ার পর ভোর থেকে সেখানে নামে শোকাহত জনতার ঢল। সমবেতদের জন্য মুসল্লা ও এর আশপাশের এলাকা খোলা রাখা হয়েছে। নানা প্রদেশ থেকে সেখানে আসতে শুরু করেছেন শোকাহতরা। জানাজার আনুষ্ঠানিকতায় অংশ নিতে তেহরানের সড়ক, মেট্রো স্টেশনে উপচে পড়া ভিড়। খামেনির বিদায়ে 7 দিনের বিশাল এই রাষ্ট্রীয় আয়োজনে নিশ্ছিদ্র নিরাপত্তার পাশাপাশি যোগ দেওয়া মানুষের জন্য খাবার ও পানির ব্যবস্থা করা হয়েছে। জুলাইয়ের গরম থেকে স্বস্তি দিতে পানি ছেটানোর ব্যবস্থাও করেছে ইরানি কর্তৃপক্ষ। দর্শক, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার আনুষ্ঠানিকতা চলছে। তেহরানের স্থানীয় সময় সকাল 6টা থেকেই তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মুসল্লায় ঢল নামে শোকাহত জনতার। এখন সেখানে কি আয়োজন চলছে সেটা আমরা সরাসরি দেখে আসি, চলুন। ای به فدای تو دلو جان ما، رهبر آزاده ایران ما، رهبر آزاده ایران ما، خون تو جان داد به پیمان ما، زاده پیغمبر ما، الوداع الوداع. خامنه‌ای رهبر ما، الوداع الوداع. حیدریم 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 حیدری، بگو برن حیدریم 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 حیدری، حیدریم حیدریم حیدری، خیبریم خیبریم خیبری، حیدریم. وحدت ما راهی میدان شده یا علی، وحدت ما راهی میدان شده، سنگر هر شیعه خیابان شده، سنگر هر شیعه خیابان شده، هست از این هیمن ترسان شده، هست بر این پیکر ما تا سری، هست بر این پیکر ما تا سری، حیدریم 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 حیدریم. দর্শক, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার আনুষ্ঠানিকতা চলছে, আমরা সরাসরি ছিলাম সেখানে। মহাআয়োজনে এক বিপ্লবী নেতাকে বিদায় জানাচ্ছে ইরান। দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা শনিবার শুরু হলেও চলবে টানা 7 দিন।
এ সময়ের মধ্যে কোথাও কোথাও রাখা হবে অবিসংবাদিত এই নেতার কফিন। কোথায় রাখা হবে সেটা এবং কোন দিনের আনুষ্ঠানিকতা কি সেটা থাকছে প্রতিবেদনে। جمهوری اسلامی کوتاه نخواهد آمد. ইরানের বিপ্লবী নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি গোটা জাতিকে গত 4 দশক ধরে শিখিয়েছেন কিভাবে শক্তিশালী বিরোধী শক্তির বিরুদ্ধেও দৃঢ়তার সঙ্গে এগোতে হয়, সেই মানুষটিকেই বিদায় দিচ্ছেন ইরানিরা, যে বিদায়ের ভাষাটা এমনই। জাতির শ্রেষ্ঠ এ সন্তানকে বিদায় জানাতে তাই সর্বোচ্চটুকুই দিচ্ছে রাষ্ট্র। টানা 7 দিন ধরে চলবে আনুষ্ঠানিকতা। এরই মধ্যে 3 জুলাই শুক্রবার বিদেশি নেতাদের জন্য অফিসিয়াল অনুষ্ঠান সম্পন্ন করেছে ইরান। শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ, চীন, রাশিয়া, যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী পাকিস্তান, সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। 4 ও 5 জুলাই এই দুদিনও তেহরানেই থাকবে খামেনির মরদেহ। গ্রান্ড মুসাল্লায় জানাজা ও অন্যান্য আনুষ্ঠানিকতা রাখা হয়েছে কার্যতালিকায়। তেহরান জুড়ে শোক মিছিল করা হবে 6 জুলাই। এরপর 7 জুলাই শোক মিছিল তেহরান থেকে যাবে 120 কিলোমিটার দক্ষিণে অবস্থিত কোম শহরের দিকে। ইরানের সবচেয়ে প্রখ্যাত মাদ্রাসাগুলো অবস্থিত শহরটিতে, যেখানে পড়াশোনা করেছেন খামেনি সহ হাজার হাজার আলেম। ইরান ও ইরাকের কর্মকর্তারা জানিয়েছেন 8 জুলাই কোম থেকে খামেনির মরদেহ নেওয়া হবে ইরাকে। সেখানকার নাজাফ ও কারবালায় হবে জানাজা ও শোক মিছিল। নাজাফে রয়েছে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর, অন্যদিকে কারবালায় রয়েছে তার ছেলে ও বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর। ফলে এই দুটো স্থান অন্যতম গুরুত্বপূর্ণ। 9 জুলাই শুরু হবে দাফনের পর্ব। ইরানে ফিরিয়ে নেওয়া হবে খামেনির মরদেহ। আধ্যাত্মিক নগরী মাশহাদে শিয়া মতাদর্শের ইমাম রেজার কবর চত্বরে দাফন করা হবে বিপ্লবী এই নেতাকে। এই শহরেই 1939 সালে জন্মগ্রহণ করেছিলেন খামেনি। নূর মোহাম্মদ, স্টার নিউজ। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণ ও শোক জানাতে এখন তেহরানে বিশ্ব নেতারা। মস্কো থেকে বেইজিং কিংবা রিয়াদ থেকে ইসলামাবাদ, সব দেশের শীর্ষ প্রতিনিধিরাই এখন তেহরানে। তেহরানের এঙ্গেলেভ স্কয়ার ও ইমাম খুমেনি গ্র্যান্ড মুসাল্লায় লাখো ইরানি। আমেরিকা ও ইসরায়েলি আগ্রাসনে নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে এক অভূতপূর্ব ঐক্যের প্রতিচ্ছবি এখন তেহরানের রাজপথ। খামেনির জানাজায় অংশ নিতে জড়ো হয়েছেন লাখো মানুষ, যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিভিন্ন দেশের সরকার প্রধান ও বিশ্ব নেতারা। ইরানের এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে মিত্র রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে তেহরানে সরাসরি শ্রদ্ধা জানাতে হাজির হন নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। অনুষ্ঠানে আলাদাভাবে সবার নজর কেড়েছে পাকিস্তান। একযোগে তেহরান সফরে এসেছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং দেশটির সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির। খামেনির মরদেহের সামনে দাঁড়িয়ে মুনাজাতের মাধ্যমে তারা পাকিস্তানের পক্ষে গভীর শোক ও শ্রদ্ধা জানান। শেষ বিদায় অনুষ্ঠানে শোকাচ্ছন্ন আবহে যোগ দেন ইরানের প্রতিরোধ অক্ষের মূল মিত্ররা। ফিলিস্তিনের হামাস, প্যালেস্টাইন ইসলামিক জিহাদ, লেবাননের হিজবুল্লাহর শীর্ষ নেতারা শ্রদ্ধা জানান বিপ্লবী নেতা খামেনির মরদেহে। উপস্থিত ছিলেন আফগানিস্তানের তালেবান সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বেইজিং থেকে হাজির হন চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারম্যান। সামিল হয়েছে বাংলাদেশও। স্পিকারের নেতৃত্বে অংশ নেন 9 সদস্যের প্রতিনিধি দল। নয়াদিল্লির পক্ষে শ্রদ্ধা জানান ভারতের বিশেষ প্রতিনিধি লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা, সালমান খুরশিদ ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি।
আঞ্চলিক সম্পর্কের নতুন বার্তা দিয়ে সৌদি বাদশাহ ও যুবরাজের পক্ষে সমবেদনা জানান দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খোরাইজি, যা রিয়াদ তেহরান সম্পর্কে নতুন দিগন্তের সূচনা বলে মনে করছেন অনেকে। এছাড়াও মালয়েশিয়া, জর্জিয়া, আর্মেনিয়া, কাতার, তুরস্ক, ওমান, শ্রীলঙ্কা, কিউবা সহ অর্ধশতাধিক দেশের প্রতিনিধিরা শ্রদ্ধা জানাতে অংশ নেন। তেহরান ও কুম হয়ে খামেনির মরদেহ নেওয়া হবে ইরাকের নাজাফ ও কারবালায়। আগামী 9 জুলাই মাশহাদের পবিত্র ইমাম রেজা মাজার প্রাঙ্গণে সমাহিত করা হবে এই অবিসংবাদিত নেতাকে। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ। এবারে দেশের খবর। জুলাই হত্যার বিচারে প্রতিহিংসা নয়, বরং প্রকৃত দোষীদের সাজা নিশ্চিতের বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে জুলাই জাতীয় সম্মেলনে তিনি বলেন, বিভাজন নয়, ঐক্যবদ্ধ হয়েই এগিয়ে যেতে চায় তার সরকার। জুলাই যোদ্ধাদের মূল্যায়নের কথাও জানান সরকার প্রধান। তবে একজনের মূল্যায়ন যাতে অন্যকে বঞ্চিত না করে সেদিকে সতর্ক থাকারও আহ্বান জানান তারেক রহমান। সাহসীরাই ইতিহাস বদলায়। 24 জুলাইও স্বৈর শাসকের বন্দুক কামানের সামনে দাঁড়িয়েছিল সাহসীরাই। ইতিহাসের বাঁক বদলে কেউ হয়েছেন শহীদ, কেউ ফিরেছেন পঙ্গু হয়ে, এক জীবনের ভার নিয়ে। যাদের শরীরের ক্ষত সারলেও মন এখনো রক্তাক্ত। সময়ের পলেস্তারা এই আত্মত্যাগ আর বীরত্বকে যাতে ম্লান করতে না পারে, সেজন্যই জুলাই জাতীয় সম্মেলন। জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি এবং আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটির এই আয়োজনে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক ছাদের নিচে মিলিত হলেন শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী। এই মিলন মেলায় অংশ নেন কয়েকশো পরিবার। 24 গণ অভ্যুত্থান যাদের ঘরে রেখে গেছে শূন্যতা, অশ্রু আর প্রিয়জনের জন্য অনিঃশেষ অপেক্ষা। তার মোবাইলটা যে ভিডিও ছিল, ভিডিও করতে যে তার অপরাধ ছিল। জীবনে বাঁচার লড়াইয়ে ওনারা আমার ছেলের পাশে আর আমার পাশে কিভাবে ছিলেন হয়তো আমি আপনাদের বুঝাইতে পারবো না। শহীদ পরিবারের সদস্যদের হাতে স্মৃতি স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী। এই আয়োজন তাই শোকের সঙ্গে সংহতির আর বেদনার সঙ্গে প্রতিজ্ঞার এক ঐতিহাসিক মুহূর্ত। জুলাই আন্দোলনের আগে বিগত এক যুগে এবং জুলাই আন্দোলনের সময় মাঠে নেমেছিলেন। আপনার উদ্দেশ্য, লক্ষ্য কি ছিল? আপনার উদ্দেশ্য ছিল এই দেশ, এই দেশের জনগণ, এই দেশের মাটি। জুলাইয়ের আত্মত্যাগ কেবল ইতিহাসের একটি অধ্যায় নয়, একে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার এক গুরুত্বপূর্ণ মাইল ফলক বললেন সরকার প্রধান। রাজনৈতিক নিরপেক্ষ জনতা সেদিন যে নেমে এসেছিল, সেই নেমে আসাটাকে কেন আমরা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করব না? প্রিয় ভাই বোনেরা, আমি সকল সময় বলে থাকি 5ই আগস্ট যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী, প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন। জুলাইয়ে হত্যা অবিচারে বিচারের বার্তাও দেন প্রধানমন্ত্রী। আমাদের প্রতি স্বৈরাচার যেমন, বাংলাদেশের লক্ষ কোটি মানুষের প্রতি স্বৈরাচার যেমন অবিচার করেছিল, আমরা বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয় সে বিষয়টিতেও আমাদের সচেতন থাকতে হবে। কারণ যে আপনজনকে আপনি হারিয়েছেন, সে যদি দেখতে পারে আজকে যে তার বিচারের, তার প্রতি যে অন্যায় হয়েছে, সেই অন্যায়ের যে বিচার সেটি করতে গিয়ে আমরা অবিচার করে ফেলেছি, নিশ্চয়ই সেই মানুষটি ওপার থেকে নিশ্চয়ই শান্তি পাবে না। সেই জন্য অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আইন অনুযায়ী, আইনে যে সকল নিয়ম করা হচ্ছে সবগুলো বজায় রেখে দরকার হলে আমরা একটু সময় নেব, কিন্তু যে অন্যায়কারী, যে হত্যাকারী, তার যাতে সঠিক বিচার হয়। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের প্রতিটি হত্যার বিচার হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ সভায় একথা জানান তিনি।
একই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা জুলাইকে রাজনৈতিক ফায়দা লোটার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তাদের পরিণতি ভালো হবে না। জুলাইয়ের এত বড় গণহত্যার পরও ফ্যাসিস্ট শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই উল্লেখ করে তিনি জানান, বিদেশে বসে দলটির নেতাকর্মীরা গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। তবে এরই মধ্যে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে। সেই সময় নেমে এসেছিলেন জুলাই সনদকে সামনে রেখে যে কোনো বিভ্রান্তির পথ পরিহার করার জন্য আপনারা অতন্দ্র প্রহরীর মতো থাকবেন। প্রতিটি জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে ইনশাআল্লাহ আমরা সেটা করতে সম্ভবপর হব। হাসানুল হক ইনু নামের একজন স্বৈরাচারের দোষর আছে, তার বিচারের রায় বেরিয়েছে, তাকে কেবল 10 বছরের সাজা দেয়াতে বাদী পক্ষ সন্তুষ্ট নয়, সেজন্য সেটা আপিল করা হবে মর্মে শুনেছি। তার অন্তত যাতে সর্বোচ্চ সাজা হয় সেরকম বিচার, সেরকম মামলা আরও আছে, সেই মামলাগুলোতে আশা করা যায় সেই বিচার কার্যকর হবে। রাজনৈতিক ফায়দা নেওয়ার উদ্দেশ্যে বলেন, আমরা এই মহান 2024-এর জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাসকে ধারণ করব, স্মৃতিকে ধারণ করব। অনাগত কালে ভবিষ্যতে আমাদের প্রজন্মরা যেন দেখে স্বৈরাচার ফ্যাসিবাদের পতন কিভাবে হয়েছিল, ফ্যাসিবাদী স্বৈরাচারী আচরণ যেন ভবিষ্যতের কোনো সরকার না করে। জুলাইয়ের উত্তাল রাজপথে সামনের সারিতে ছিলেন ছাত্র জনতা, ছিলেন নানা রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। স্বৈরাচার পতনের মধ্য দিয়ে রাজনীতির গতিপথ বদলে দেয়া সেই আন্দোলনে বিএনপির ভূমিকা ছিল কতটা? রাষ্ট্র পরিচালনায় কিভাবে প্রতিফলিত হচ্ছে জুলাইয়ের চেতনা? উত্তর খুঁজেছেন সহকর্মী এনামুল হক। শুরুটা কোটা বাতিলের দাবিতে, পরে সরকারি পীড়নে সেই অঙ্কুর রূপ নেয় মহির হয়ে। ফুসে ওঠা জনস্রোত রুখে দিতে এবার বেপরোয়া সরকার, চলে গুলি, নামে সাজুয়া যান। তবে তার সামনেও বুক চিতিয়ে দাঁড়ায় ছাত্র জনতা। এমন অন্তত 1400 মৃত্যুর পর ভেঙে পড়ে স্বৈরাচারের প্রাচীর। সেই আন্দোলনে ছিলেন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির সৈনিকরাও। 71 সালে মহান মুক্তিযুদ্ধের যে চেতনা এবং 24-এর জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, আমরা এই দুটি চেতনার সংমিশ্রণে তরুণ প্রজন্ম এবং তরুণ থেকে বৃদ্ধ প্রত্যেকের মতামতকে প্রায়োরিটি দিয়েই আমরা বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। 2 বছর পরও তাদের তাড়া করে ফিরছে সেই দুঃসহ স্মৃতি। হাসপাতালগুলোতে আমি যে মায়ের কান্না দেখেছি, ভাইয়ের কান্না দেখেছি, বোনের কান্না দেখেছি, তার সাথে পৃথিবীর কোনো কান্নার তুলনা হইতে পারে না। প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত সেই পথ ধরেই আসে অন্তর্বর্তী সরকার। দেশে ফেরেন তারেক রহমান। রক্তাক্ত অভ্যুত্থানে বিএনপির অবদান ছিল কতটা, সে প্রশ্ন ছিল দলটির এই নীতি নির্ধারকের কাছে। মুহূর্তের মধ্যেই 5 থেকে 10 মিনিটের মধ্যে দেখি যে শাহবাগ থানার ওসির নেতৃত্বে আরো বোধহয় ডিবির এসিটিসি থাকতো, আর সাদা পোশাকে ছিল 50-60 জন একবার ভিতরে ঢুকে চলেন। 5 তারিখে যখন 10টা সাড়ে 10টার দিকে আমরা খবর পেলাম সেনাবাহিনীর প্রধান কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন, তখন বললাম যে গেম শেষ। তখন ভাবলাম যে আর এই সরকার নেই। নির্বাচনী প্রতিশ্রুতি থেকে সরকার গঠন, জুলাইকে ধারণ করে কিভাবে এগোচ্ছে বিএনপি সরকার, সে কথাও জানালেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। সরকার সে দায়িত্ব পালনের অনেক দৃষ্টান্ত আমরা দেখছি। যেমন ধরুন, প্রধানমন্ত্রী তার বহর নিয়ে যাচ্ছেন, উনি রেড লাইট দেখেছেন, সমস্ত বহর সহ দাঁড়িয়ে গেছেন। এইটা সুশাসনের একটি দৃষ্টান্ত, যেটা মানুষ চায়, জনগণ চায়। তাই জুলাই স্মরণে শুধু সভা সমাবেশ নয়, সরকার পরিচালনার মূলনীতিতেও এর ছাপ রাখতে চায় বিএনপি সরকার। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন সবশেষ রূপ নেয় আলোচিত গণ অভ্যুত্থানে। দমনপীড়ন, সংঘর্ষ আর প্রাণহানির অধ্যায় পেরিয়ে আসে রাজনৈতিক পট পরিবর্তন। নেতাকর্মীদের দাবি, দোষীদের রায়ের পাশাপাশি দ্রুত বিচার কার্যকর। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা। রক্তস্নাত জুলাই গণ অভ্যুত্থানে শহীদ 1400-র বেশি, আহত প্রায় 30,000। তবুও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মানুষের পোস্ট যেন কিছুই হয়নি।
জুলাইকে বিতর্কিত করার অগ্রভাগে থাকা তেমনই দুটি নাম মেহের আফরোজ শাওন ও মঞ্জুরুল ইসলাম পান্না, যাদের তির্যক মন্তব্যের পোস্টে প্রতিনিয়ত আহত হচ্ছেন শহীদ স্বজন ও আন্দোলনকারী ছাত্রনেতারা। আর তাই দাবি উঠেছে মত প্রকাশের স্বাধীনতার নামে যারা বিভ্রান্তি ছড়ায় এবং ইতিহাসকে বিকৃত করে তাদের কঠোর সাজা নিশ্চিত করার। বিস্তারিত মাজহারুল ইসলামের প্রতিবেদনে। জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের নাম। হাজারো মানুষের আত্মত্যাগের সেই অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার ফেসিবাদী শাসনের। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও টিভি টকশোতে জুলাইকে নিয়ে বিতর্কিত ও অশালীন মন্তব্য করেছেন বেশ কয়েকজন, যাদের অনেকেই ২০২৪ সালের জুলাই মাসেও আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিল বলেও অভিযোগ আছে। অনুসন্ধানে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব পোস্টে মন্তব্য করা বড় একটি অংশই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী। জুলাই নিয়ে নিয়মিতই মিথ্যাচার ও অশালীন মন্তব্য করে যাচ্ছে তারা। জুলাই শহীদ পরিবারের সদস্যরা বলছেন, পরিকল্পিত এই অপচেষ্টা রুখতে হবে, জড়িতদের দ্রুত আনতে হবে আইনের আওতায়। ফেসবুকে দেখি কি উল্টে সিধে কমান্ড দিয়ে বয়ে থাকে, জুলাই নামে কিছুই স্বীকার করে না। তো আমি চাই যারা স্বীকার করে না এরা মানুষ না, আমার দৃষ্টিতে রইল অমানুষ। এরা মানুষত্ব এদের ভিতরে নাই। তো বর্তমান সরকারও তো এদের বিচার করা উচিত। ফেসবুকের এগুলো যারা লেখে এগুলো দেখে পুলিশের ধরতে বেশি দেরি হয় না। এখন অন্যায়ের কোনো বিচারই হচ্ছে না এবং আমাদের যে প্রশাসন তারাও কিন্তু বেশি একটা হাতছাড়ার অবস্থার মতো কাজ করছে। সাবেক সমন্বয়কদের অভিযোগ, জুলাইকে নিয়ে অপতৎপরতা চালাচ্ছে কালচারাল ফেসিস্টরা। এতে অর্থায়ন করছে দেশ থেকে লাখ লাখ কোটি টাকা পাচার করা দুর্বৃত্তরা। জুলাইয়ের যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিরুদ্ধে আপনি যেমনটি বললেন, এখন করছে বিষয়টা এমন না। তারা জুলাইয়ের পর থেকেই ধারাবাহিকভাবে সেই প্রচারণাটা, গণহত্যা হয়নি এরকম প্রচারণা তারা চালিয়েছে। আওয়ামী লীগের বয়ান এবং আওয়ামী লীগের ন্যারেটিভকে প্রতিষ্ঠা করতে কিন্তু বিভিন্ন মিডিয়া হাউসগুলোতে বিভিন্ন সাংস্কৃতিক কর্মীদের ব্যাপারে এবং বিভিন্ন পোস্ট, ফেসবুকে পোস্ট যাতে করে দেয় সেজন্য কিন্তু হাজার হাজার কোটি টাকা কিন্তু আওয়ামী লীগ এখানে ব্যয় করছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিষয়টিকে গুরুত্ব দিয়েই তদন্ত করা উচিত, কারণ বিতর্কিত এই ব্যক্তিরা জুলাইয়ের শুরুতেও জনমতের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। এখন যারা আগে সুবিধাভোগী ছিল অথবা এখনও যারা গোপনে গোপনে হয়তো আগের রেজিমের অর্থ বা অন্যান্য সুবিধা পেয়ে আছে, আমরা হয়তো জানি না, তারা তো জুলাইকে কলঙ্কিত করা তাদের অনেক সময় পিঠ কাজ। জুলাইকে বিতর্কিত করার জন্য যদি ক্রিটিক হন তাহলে আপনার বিচার হওয়া উচিত। জুলাই কেন্দ্রিক এসব গোষ্ঠীর অপতৎপরতা আগামীতে আরও বাড়তে পারে বলেও সতর্ক করেন এই বিশ্লেষক। তারা কিন্তু গত 15 বছর শেখ হাসিনা রেজিমের বিরুদ্ধে একটা শব্দ বলতে পারে নাই। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। জুলাই অবমাননার অভিযোগে মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি ও শান্তা ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি করা হয়েছে। রাষ্ট্র সংলাপ ফোরামের 3 নেতার করা ওই জিডিতে বলা হয়, জুলাই আন্দোলন দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। তবে অভিযুক্তরা সামাজিক মাধ্যমে নানা ভিডিও, বক্তব্যে ওই আন্দোলন ও অংশগ্রহণকারীদের অবমাননা করেছেন। এর তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। এ নিয়ে শাহবাগ থানার ওসি জানান, অভিযোগটি সাইবার সংক্রান্ত হওয়ায় তদন্তের জন্য ডিবির সাইবার বিভাগে পাঠানো হয়েছে। এসডিএফ এর পক্ষ থেকে গত জুলাইয়ের 3 তারিখ দুপুর 3টার দিকে মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানার নামে শাহবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছি। যেই অভিযোগে উল্লেখ আছে, জুলাই গণ অভ্যুত্থানকে কটূক্তি করে ভিডিওর মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানকে অপপ্রচার হিসেবে দেশবাসীর কাছে চালাচ্ছে। তাই সেই সকল আসামিদেরকে অতি দ্রুত গ্রেফতারের দাবি জানাই। সাধারণ ডায়েরি হওয়ার কথা জানতে পেরেছি এবং অফিসার ইনচার্জ শাহবাগ মডেল থানার সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে তদন্ত করছে ডিবি সাইবার টিম এবং অভিযোগ হচ্ছে যে অনলাইনের কিছু ভিডিও বা কন্টেন্টের বিষয়। খুলনা স্কুল ছাত্রীকে গুলির ঘটনা এখনও রহস্যে ঘেরা, মামলাও হয়নি। পুলিশের ধারণা প্রেম সংক্রান্ত বিরোধে এই ঘটনা, তবে তদন্তের পরই জানা যাবে কারণ। জড়িতদের শনাক্ত করে আটকে অভিযান চলছে।
খুলনা নগরীর রূপসা বেড়িবাঁধ এলাকা। শুক্রবার রাতে নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ হন 10ম শ্রেণীর এক ছাত্রী। মোটরসাইকেলে আসা 2 দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পায়ে গুলিবিদ্ধ হন তিনি। হাসপাতালে নেয়ার পর প্রাণে বাঁচেন ওই ছাত্রী। পড়া শেষ করে পাশে বান্ধবীর সাথে বসে গল্প করতেছিল, এবার এর ভিতরে কোথা থেকে হেলমেট পরিধান করে 2-3টা মোটরসাইকেলে 2-3 জন লোক আসলো, আইসে একটা গুলি করে দিয়ে চলে গেল। তবে কি কারণে কারা একজন ছাত্রীকে এভাবে গুলি করলো এ নিয়ে উঠেছে প্রশ্ন। কারণ খতিয়ে দেখছে পুলিশ। ধারণা প্রেম ঘটিত বিরোধ। আমরা সুমোটো হয়ে এটা চেষ্টা করতেছি কে বা কারা গুলি করছে এবং এই দুর্বৃত্ত কারা তাদের চিহ্নিতপূর্বক আমরা গ্রেফতারের চেষ্টা করতেছি এবং বাদীদের বা ভিকটিমের পক্ষ থেকে এজাহার দায়ের করা হলে মামলা নেওয়া হবে। খুলনায় একের পর এক গুলির ঘটনায় উদ্বিগ্ন নাগরিক সমাজ। নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা। বিভিন্ন পেশার মানুষ থেকে শুরু করে শিক্ষার্থীরাও এখন নিরাপদ নয়। আমরা মনে করি নাগরিক হিসাবে যে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যারা সদস্যরা আছে তারা অনেকটা দায় সারা গোছের দায়িত্ব পালন করে এবং রাজনৈতিক দলের যেসব নেতৃবৃন্দ রয়েছে তারাও অনেকটা বক্তব্যের মঞ্চে যেভাবে কঠোরভাবে বলে, কিন্তু আসলে প্রশাসনিকভাবে তারা ওইভাবে কঠোরতা দেখাচ্ছে না, যে কারণে কিন্তু খুলনায় দিন দিন খুনের সংখ্যা বাড়ছে, রাহাজারির সংখ্যা বাড়ছে। গত 2 বছরে খুলনায় হত্যার ঘটনা ঘটেছে শতাধিক। বাড়ছে অবৈধ অস্ত্রের ব্যবহার। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে রাতে লাইট নিভিয়ে পুশিং চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীর সতর্ক অবস্থানের কারণে ব্যর্থ হয়েছে তারা। বিজিবি জানায়, শুক্রবার রাতে শিবগঞ্জের চাকপাড়া সীমান্তে দফায় দফায় লাইট বন্ধ করে দেয় বিএসএফ। শূন্যরেখায় কাছে জড়ো করা হয় কয়েকজনকে। বিষয়টি টের পেয়ে সতর্ক অবস্থান নেয় বিজিবি। লাঠিসোঁটা আর টর্চ জ্বালিয়ে পাহারা দেয় গ্রামবাসী। পরে শূন্যরেখায় আনা সবাইকে ফিরিয়ে নেয় বিএসএফ। ঘটনার পর থেকেই সীমান্তে নজরদারি আরও বাড়িয়েছে বিজিবি। জোরদার আছে টহল। দর্শকের বিষয়ে আরও জানবো। আমাদের সহকর্মী চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে যুক্ত আছেন মাহমুদুল হাসান তুষার। তুষারের কাছ থেকে জানতে চাইবো যে পুশিনের চেষ্টা প্রতিনিয়ত চলছে, গত রাতেও সেই চেষ্টা হলো। বিজিবির আজকের অবস্থান কি, এখন পর্যন্ত কি পরিস্থিতি জানাবেন? রঞ্জু, চাঁপাইনবাবগঞ্জে এখন বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রায় 184 কিলোমিটার এলাকা জুড়ে ভারতের সাথে সীমান্ত রক্ষা রয়েছে। পুরো এলাকা জুড়ে প্রায় 3টি ব্যাটালিয়ন দায়িত্বরত রয়েছে। আমরা 3টি ব্যাটালিয়নের সাথে কথা বলেছিলাম, এখন পর্যন্ত স্বাভাবিক অবস্থান রয়েছে। তবে গতকালকে আনুমানিক রাত 11টার দিকে শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্তে ঠিক বিপরীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক প্রায় শূন্যরেখা 600 গজ ভিতরে প্রায় 12 জনকে আনাগোনা দেখা যায়। তাৎক্ষণিকভাবে বিজিবি জানতে পারে এবং সীমান্তে লাইট বন্ধ করার পরপরই এলাকাবাসী এবং বিজিবি সতর্ক অবস্থানে নেই সীমান্তে। এবং আমরা দেখেছি এলাকাবাসীর লোকজন যারা ছিল তারা টর্চ লাইট জ্বালিয়ে এবং লাঠিসোঁটা নিয়ে পাহারা দিচ্ছিল। প্রায় 11টা থেকে আমরা কথা বলছিলাম, খোঁজা রাখছিলাম 12টা পর্যন্ত রাত এবং 1টা পর্যন্ত সেই লোকজন অবস্থান নেই। পরবর্তীতে বিজিবি তাদেরকে বলে শূন্যরেখায় তারা নাই, তখন এলাকাবাসীকে ফেরত পাঠানো হয়। তবে আমরা সকালবেলায় খোঁজ নিচ্ছিলাম, জানিয়েছে বিজিবি আমাদেরকে যেমনটি যে বিজিবির সোর্স মারফত তারা জানতে পেরেছে যে সীমান্ত রেখার প্রায় ভিতরে যে 600 গজ ভিতরে যে 12 জনকে ছিল সেই 12 জনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী মালদা সেন্টারে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে ফেরত। এখন পর্যন্ত আমরা দেখছি যে সীমান্ত এলাকাগুলোতে স্বাভাবিক অবস্থান রয়েছে। তবে জানাতে চাই যে রঞ্জু, ভারতীয় উত্তেজনার পর থেকেই চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকাগুলোতে বিজিবি টহল জোরদার করেছে, অতিরিক্ত সদস্য নিযুক্ত করা হয়েছে, পাশাপাশি এলাকাবাসীকে সচেতন করা হয়েছে, মাইকিং করা হয়েছে। তারা সার্বক্ষণিকভাবে বিজিবিকে সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে। আমরা আপনাকে জানাতে চাই যে চাঁপাইনবাবগঞ্জে গত জুন মাসে 4 দফা পুশিং করা হয় এবং 4 দফায় প্রায় চেষ্টা করা হয় 64 জনকে। 64 জনকে বিজিবি এবং এলাকাবাসী প্রতিহত করে এবং পরবর্তীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে ফেরত নিয়ে যায়। তবে এলাকাবাসীর সাথে কথা বলছেন, তারা যেমনটি জানাচ্ছিলেন তাদের মধ্যে একটি আতঙ্ক কাজ করছে যে ভারতের সাথে সম্পর্কের অবনতি হতে পারে এমনটি। তারপরে এর আগে যখন আমরা দেখেছি যে সীমান্তে পুশিং করা হয়েছে, তাদের প্রতি যেমনটি আমরা এলাকাবাসীর কাছে অভিযোগ শুনেছি, তাদের কাছে অভিযোগ শুনেছি যে তাদের উপরে একটি শারীরিক নির্যাতনের কথা আমরা শুনতে পেয়েছি। তবে এখন পর্যন্ত সীমান্ত এলাকাগুলোতে স্বাভাবিক অবস্থান রয়েছে। আমরা বিজিবির সাথে কথা বলছেন, তারা সর্বাত্মক চেষ্টা করবেন যে কোনোভাবেই যেন বাংলাদেশের অভ্যন্তরে তাদেরকে ঢুকতে না দেওয়া হয় এবং এলাকাবাসী তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে। এই ছিল রঞ্জু, চাঁপাইনবাবগঞ্জ থেকে সবশেষ তথ্য। তুষার, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান তুষার।
এদিকে 3 দিন পর থেমেছে রাখাইনে গুলি বিস্ফোরণের শব্দ। স্বাভাবিক হতে শুরু করেছে টেকনাফের জনজীবন, তবে আতঙ্ক কাটছে না। সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। 3 দিন পর নাফ নদীতে চিরচেনা দৃশ্য। আতঙ্ক পুরোপুরি না কাটলেও মাছ শিকারে নেমেছেন জেলেরা। শুক্রবার রাত থেকে রাখাইনের মংডুতে থেমেছে গুলি বিস্ফোরণের শব্দ। তারপর থেকেই জীবিকার তাগিদে বাধ্য হয়ে নদীতে নেমেছেন টেকনাফের জেলেরা। আবার কখন কি হয় তা নিয়ে রয়েছে দুশ্চিন্তা, সেই সাথে ধরে নিয়ে যাওয়ার শঙ্কা তো রয়েছেই। জেলেরা মাছ ধরতে নদীতে যাওয়ার জন্য ভয় পাচ্ছে, আর আমাদের সীমান্তে যারা বসবাস করে তারা মোটর শৈলীর শব্দের কারণে আতঙ্কে আছে। সীমান্তের মধ্যে আমার থেকে ভয় লাগছে না, আমাকে ঘুমাতে পারি নাই। ঘরে ফিরেছেন আতঙ্কিত মানুষজন, খুলেছে হাট বাজার। পরিস্থিতি শান্ত আছে, কিন্তু কতদিনের জন্য শান্ত থাকবে সেটা আমাদের কোনো কন্ট্রোল নাই। সীমান্তবর্তী এলাকা হঠাৎ করে যখন এরকম একটি শব্দ হয় বা ঘর বাড়ির মধ্যে যখন কম্পন শুরু হয় তখন তো অবশ্যই একটু ভয়ভীতি থাকবে। টেকনাফে আইন শৃঙ্খলা বিষয়ক সভা করেছে স্থানীয় প্রশাসন। দেয়া হয়েছে নানা দিক নির্দেশনা। সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে গত 1 জুলাই মিয়ানমারের রাখাইনের মংডু এলাকায় শুরু হয় সংঘাত সহিংসতা। একের পর এক বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে টেকনাফের সীমান্তবর্তী এলাকা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দেশে চীনের বড় বিনিয়োগ আসবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে বন্দরের সংস্কার কাজ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় তিনি জানান, এই নগরীকে আঞ্চলিক লজিস্টিক হাবে পরিণত করা হবে। এদিকে বাণিজ্যমন্ত্রী বলেছেন, মানুষের জীবনমান উন্নয়নে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। পৃথক এক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে কাজ করছে সরকার। শনিবার চট্টগ্রাম বন্দর এলাকায় সড়কের সংস্কার কাজ পরিদর্শন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরিদর্শন শেষে তিনি বলেন, চট্টগ্রামকে লজিস্টিক্যাল হাবে পরিণত করা হবে। এ সময় তিনি জানান, বন্দরে চীন ও কোরিয়ার বিনিয়োগ আসবে। লজিস্টিক্যাল হাব হয়ে গেলে, পোর্টগুলো হয়ে গেলে, চাইনিজ জোন, কোরিয়ান জোন সব মিলে চট্টগ্রামে যে সম্ভাবনা রেটে যে আমরা এটাকে সঠিক রূপ দিতে পারবো, এবং এখানে যে অর্থনৈতিক কর্মকাণ্ড, এটা খালি বাংলাদেশের অর্থনীতিতে না, এটা চট্টগ্রাম এই অঞ্চলে জনগণের ভাগ্য পরিবর্তন করবে আমরা আশা করি। এদিকে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সরকার মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্ব দেয় এবার শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে। বাস্তবতার সামনে রেখেও জিডিপির 2% নিয়ে যাওয়া বরাদ্দ, এটা বেশ একটা সাহসী ব্যাপার। সেভাবে স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ বেড়েছে, প্রায় 69,000 কোটি টাকার বরাদ্দ এসছে এবার, প্রায় 6% বাজেটের। সবার জন্য একটা আই ওপেনার, যারা আমরা এখানে কাজ করছি প্রত্যেকের জন্য একটা আই ওপেনার। এটাকে যতটুকু বেশি সমন্বিত করা, যে পরিমাণ ইনভেস্টমেন্ট হয়েছে সেটা রিটার্নটা তুলে আনা, এটার জন্য ইনশাল্লাহ আমরা একটা কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করব। অন্যদিকে চট্টগ্রামে পৃথক এক মতবিনিময় সভায় কৃষিমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়ায় সরকার ইলিশ রপ্তানিতে মনোযোগ বাড়াচ্ছে। উৎপাদন বাড়াতে নেওয়া হচ্ছে নানা প্রকল্প। গোলালুর প্রোডাকশন সারা বাংলাদেশে এত লক্ষ হেক্টর হবে। আমরা তখন জেলা ওয়াইজ, ডিভিশন ওয়াইজ, উপজেলা ওয়াইজ, ইউনিয়ন ওয়াইজ আমরা তখন টার্গেট দিতে পারবো। চাহিদা এত, এর উপরে উৎপাদন করার প্রয়োজন নেই। যদি আমরা রপ্তানি করি তখন রপ্তানির জন্য আরেক গ্রুপকে বলবো, তোমরা এত একর আবার প্রোডাকশন করো, এটা রপ্তানিতে যাবে। তার মানে উৎপাদনের সাথে চাহিদার সামঞ্জস্যতা যখন আসবে, তখন আর মধ্যস্বত্বভোগীরা এই সুযোগটুকু নিতে পারে না। এ সময় মন্ত্রী জানান, কৃষকের ফলন বছর জুড়ে সংরক্ষণ করতে ইউনিয়নগুলোতে ছোট আকারে হিমাগার তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। যেখানে যেটা উৎপাদন হবে ওই ইউনিয়নেই তার একটা কোল্ড স্টোরেজ থাকবে, মিনি কোল্ড। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ। নিজস্ব অর্থায়নে দ্রুতই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার কাজ। প্রধানমন্ত্রীর নির্দেশে সংকট মোকাবিলায় তিস্তা শাখা নদীতে পানি সংরক্ষণও করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলো। শনিবার তিস্তা ব্রিজ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ত্রাণমন্ত্রী বলেন, ভারতের দাদাগিরিতে বিগত সময়ে পানির ন্যায্য হিস্সা বাংলাদেশ পায়নি। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে পানির ন্যায্যতা আদায় করা হবে। মন্ত্রী বলেন, আইনের পাশাপাশি সামাজিক আন্দোলনের মাধ্যমে সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ করা হবে।
তিস্তাপাড়ের মানুষ বুক আশা বেঁধে বসে আছে কবে এই কার্যক্রম শুরু হবে। একটি কার্যক্রমের মধ্য দিয়ে আমি মনে করি এই অঞ্চলের 2 কোটি মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন হবে, হারিয়ে যাওয়া কৃষ্টি কালচার পুনরুদ্ধার হবে, হারিয়ে যাওয়া ঐতিহ্যটা ফিরে আসবে। এই তিস্তাপাড়ের মানুষ দুঃখী, বেকারত্বে ধুকে ধুকে মারা যাচ্ছে, তাদের কর্মসংস্থান তৈরি হবে। এ কারণে এই আন্দোলন করা হয়েছে। আশা করি শীঘ্রই সরকার এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এই মানুষগুলোকে একটা সঠিক জায়গায় নিয়ে আসার যা পদক্ষেপ তারা গ্রহণ করবে। বাংলা কিউআর বাংলাদেশ ব্যাংক অনুমোদিত একটি সর্বজনীন আন্তঃলেনদেনের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও সহজ, সাশ্রয়ী ও সর্বজনীন করতে এই কোড ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। দুদিনেই লেনদেন হয়েছে 22 কোটি টাকা। কিন্তু এই বাংলা কিউআর আসলে কি, কেন এটি বাধ্যতামূলক করা হলো, কি সুফল মিলতে পারে এই কোড ব্যবহারে, বিস্তারিত জানবো স্টার এক্সপ্লেইনডে। কিউআর সব পেমেন্ট কিভাবে বদলে দেবে বাংলাদেশের লেনদেনের ধরন, কি থাকছে বাংলা কিউআরে? আপনি যখন কোনো দোকানে মোবাইলের টাকা পরিশোধ করতে যান, তখন কি কখনো এমন পরিস্থিতি পড়েছেন আপনার ফোনে বিকাশ আছে কিন্তু দোকানে শুধু নগদের কিউআর, কিংবা আপনার ব্যাংকের অ্যাপ আছে অথচ সামনে অন্য প্রতিষ্ঠানের কিউআর কোড, ফলে একই দোকানে ঝুলছে 3-4টি আলাদা কিউআর। প্রশ্ন হলো, ডিজিটাল পেমেন্ট যদি এত আধুনিকই হয় তাহলে এতগুলো কিউআর কেন? এই সমস্যার সমাধান করতেই বাংলাদেশ ব্যাংক চালু করেছে বাংলা কিউআর। 1 জুলাই নতুন অর্থবছরের প্রথম দিন থেকে দেশের সব মার্চেন্ট পয়েন্টে এটি বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু বাংলা কিউআর আসলে কি, কেন এটি বাধ্যতামূলক করা হলো? এতে লাভ কার বেশি, সরকারের, ব্যবসায়ীর নাকি সাধারণ মানুষের? সেই উত্তরে খুঁজব আজকের স্টার বিজ এক্সপ্লেইনডে। প্রথমেই আসি, বাংলা কিউআর কি? সহজ ভাষায় বললে এটি একটি জাতীয় ইউনিফাইড কিউআর কোড। আগে বিকাশের আলাদা কিউআর ছিল, নগদ কিংবা রকেটের আলাদা, আবার ব্যাংকের ক্ষেত্রেও আলাদা। এখন আর সেটি থাকবে না। একটিমাত্র বাংলা কিউআর স্ক্যান করেই আপনি যে কোনো অংশগ্রহণকারী ব্যাংক বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের অ্যাপ দিয়ে টাকা পরিশোধ করতে পারবেন, অর্থাৎ ওয়ান কিউআর এনি ব্যাংক এনি মোবাইল ওয়ালেট। এখন প্রশ্ন, বাংলাদেশ ব্যাংক কেন এটি চালু করলো? এর মূল কারণ মূলত বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট দ্রুত বাড়লেও পুরো ব্যবস্থা ছিল বিচ্ছিন্ন। প্রতিটি প্রতিষ্ঠানের নিজস্ব কিউআর থাকায় ব্যবসায়ীদের একাধিক কিউআর রাখতে হতো। এতে গ্রাহকরাও প্রায় বিভ্রান্ত হতেন। তাই বাংলাদেশ ব্যাংক চায় নগদ লেনদেন কমুক, ডিজিটাল পেমেন্ট বাড়ুক, সব প্ল্যাটফর্ম একে অপরের সঙ্গে যুক্ত হোক এবং একটি ক্যাশলেস ইকোনমির দিকে এগিয়ে যাক বাংলাদেশ। কিন্তু বাংলা কিউআর বাধ্যতামূলক করা হলো কেন? উত্তরটা খুবই সহজ। যদি এটি ঐচ্ছিক রাখা হতো তাহলে অনেক প্রতিষ্ঠান নিজেদের আলাদা আলাদা কিউআর ব্যবহার করত। এতে কখনোই এটি জাতীয় ইউনিফাইড সিস্টেম গড়ে তোলা সম্ভব হতো না। তাই বাংলাদেশ ব্যাংক বলছে, সব ব্যাংক, এমএফএস পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং মার্চেন্টকে বাংলা কিউআর ব্যবহার করতে হবে। এটি দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসার একটি কেন্দ্রীয় সিদ্ধান্ত। এখন দেখা যাক এটি কিভাবে কাজ করে। ধরুন আপনি একটি রেস্টুরেন্টে খেতে গেলেন, বিল হলো 1000 টাকা। আপনি দোকানে থাকা বাংলা কিউআর স্ক্যান করবেন। এরপর আপনি নিজের ব্যাংকের অ্যাপ অথবা বিকাশ, নগদ কিংবা অন্য কোনো অংশগ্রহণকারী অ্যাপ থেকেই টাকা পরিশোধ করবেন। অর্থাৎ দোকানদারের কোনো প্রতিষ্ঠানে কিউআর আছে সেটি আর গুরুত্বপূর্ণ নয়, আপনার অ্যাপটি এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাংলা কিউআর কে নিয়ন্ত্রণ করবে? এই পুরো ব্যবস্থা নিয়ন্ত্রক বাংলাদেশ ব্যাংক, আর প্রযুক্তিগতভাবে এটি পরিচালিত হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ NPSBর মাধ্যমে। এর সঙ্গে যুক্ত রয়েছে সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং পেমেন্ট সিস্টেম অপারেটররা। প্রশ্ন হলো, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসার এই উদ্যোগ কি বাংলাদেশই প্রথম? উত্তর, একদমই না। আমাদের প্রতিবেশী দেশ ভারতে রয়েছে ইউপিআই এবং ভারত কিউআর, সিঙ্গাপুরে রয়েছে SG কিউআর, মালয়েশিয়ায় ডুইট নাও কিউআর, থাইল্যান্ডে থাই কিউআর পেমেন্ট, ইন্দোনেশিয়ায় QRIS। অর্থাৎ বিশ্বজুড়ে এখন লক্ষ্য একটি কিউআরে সব ধরনের ডিজিটাল পেমেন্ট করা। মূলত বাংলাদেশেও সেই পথেই হাঁটছে। তবে বাংলা কিউআর দেশব্যাপী বাস্তবায়ন মোটেও সহজ হবে না, কারণ দেশ জুড়ে লাখ লাখ দোকানের পুরনো কিউআর বদলাতে হবে। সব ব্যাংক ও এমএফএসকে একই প্রযুক্তিগত মানে আনতে হবে, ছোট ব্যবসায়ীদের প্রশিক্ষণ দিতে হবে, পাশাপাশি সব গ্রাহককে ইন্টারনেটের অ্যাক্সেস থাকতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হলো, সব প্রতিষ্ঠানের মধ্যে নিরবচ্ছিন্ন
প্রযুক্তিগত সমন্বয় নিশ্চিত করতে হবে। বাংলা কিউআরে লাভ কি হবে? মূল লাভটা হবে সরকারের। এর মাধ্যমে সব ডিজিটাল লেনদেনের রেকর্ড থাকবে, কর ফাঁকি কমানো সহজ হবে, ট্যাক্স টু জিডিপি অনুপাত বাড়বে। এছাড়া মানি লন্ডারিং প্রতিরোধেও সহায়তা করবে সরকারকে। আর নগদ টাকা ছাপানো ও পরিবহনের খরচ তো কমবেই। আরেকটি প্রশ্ন, আপনার আমার অর্থাৎ সাধারণ মানুষের এতে লাভ কি হবে? একটি মাত্র কিউআর, মোবাইলেই থাকবে টাকা, সাথে নেই খুচরা টাকা রাখার ঝামেলা। লেনদেন হবে অনেক দ্রুত, সাথে আপনার টাকার নিরাপত্তাও অনেক বেড়ে যাবে। তাই বাংলা কিউআর আসলে শুধুমাত্র একটি নতুন কিউআর নয়, এটি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিকে এক প্ল্যাটফর্মে আনার একটি বড় উদ্যোগ। তবে এই উদ্যোগ সফল হবে কিনা সেটি শুধু বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার উপর নির্ভর করবে না, বরং ব্যাংক, মোবাইলের আর্থিক সেবা দেওয়া প্রতিষ্ঠান, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ সবাই কত দ্রুত এই পরিবর্তনকে গ্রহণ করবে তার উপর। আর যদি সেটি সম্ভব হয় তাহলে হয়তো খুব শিগগিরই বাংলাদেশে ডিজিটাল লেনদেনের নতুন সংজ্ঞা হবে একটি কিউআর সব পেমেন্ট। তাই বাংলা কিউআর আসলে শুধু একটি নতুন কিউআর কোড নয়, এটি বাংলাদেশ ডিজিটাল অর্থনীতিকে এক প্ল্যাটফর্মে আনার একটি বড় উদ্যোগ। তবে এই উদ্যোগ সফল হবে কিনা সেটি শুধু বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার উপর নির্ভর করবে না, বরং ব্যাংক, মোবাইল আর্থিক সেবা দেওয়া প্রতিষ্ঠান, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ সবাই কত দ্রুত এই পরিবর্তনকে গ্রহণ করে তার উপর। আর যদি সেটি সম্ভব হয় তাহলে হয়তো খুব দ্রুতই বাংলাদেশের ডিজিটাল লেনদেনের নতুন সংজ্ঞা হবে একটি কিউআর সব পেমেন্ট।